তখন আঙ্কেল বলল, মাইশাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছ? আঙ্কেল। গুড। দুপুরে খাবার খেয়েছো? রেস্টুরেন্ট থেকে 2 জন খেয়ে নিয়েছি। ওকে, ভালো করেছো। চল। এই বলে আঙ্কেল কাকে যেন কল করলো আর বলল সব স্টাফদেরকে মিটিং রুমে যেতে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, চলো মিটিং রুমে যাবো। ওকে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে একটা রুমের সামনে আনলো আর দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম অনেক বড় একটা রুম, যার মধ্যে অফিসের সব এমপ্লয়ি উপস্থিত রয়েছে। এমপ্লয়ি প্রায় 750 জন হবে। আঙ্কেল আমাকে নিয়ে গিয়ে আঙ্কেলের পাশে একটা চেয়ারে নিয়ে গিয়ে বসালো। আঙ্কেল বলল, এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলল, আজ আপনাদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এই মিটিং এর আয়োজন করা হয়েছে। কি স্যার? আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি আমার এই কোম্পানির দায়িত্ব অন্য কারোর উপর দেবো, আর যাকে দেবো সে হচ্ছে। আঙ্কেলের কথা শুনে তো আমি অবাক। আঙ্কেল এটা কি বললেন? আজ থেকে এই কোম্পানির নতুন সিইও হবে তামিম। আমি শুনে তো অবাক। আঙ্কেল এটা কি বললেন? এই ছেলেটা আমার মেয়ের হবু বর। আঙ্কেল আপনি ভেবে বলছেন তো? আর আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আমি ভেবে বলেছি। না, আমি জানি তুমি কখনো নিজ থেকে মেয়েদের সাথে কথা বলবে না। অবনীকে আরো রাগানোর জন্য মাইশাকে বললাম, কলিজা চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, অফিসে যেতে হবে তো। মাইশার একটা হাত ধরে বললাম। আমাকে মাইশার হাত ধরতে দেখে অবনী আর থাকতে না পেরে গাড়িতে গিয়ে বসে পড়লো। আমিও খুশি। অবনী এখন কেমন লাগে? আমাকে ভালোবাসতে আসছো? তখন তো বলেছিলে আমার কিছু নেই, তাহলে আজ কেন আমাকে ভালোবাসতে আসছো? অবনী, তোমাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না, কারণ আমি মাইশাকে খুব ভালোবাসি। কি হলো, চলো। চলো। আজ কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে যাব। কিন্তু অবনী বলে উঠলো, রেস্টুরেন্টে কেন? আজ দুপুরের খাবার রেস্টুরেন্টেই খাবো। আমি যাব না। কেন যাবি না? আমার রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না। তামিম, তুমি গাড়ি স্টার্ট দাও আর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামাবা। ওকে মহারানী। এরপর গাড়ি ড্রাইভ করে সোজা একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা পার্কিং করলাম। তারপর 3 জনের রেস্টুরেন্টে ঢুকলাম আর একটা ভিআইপি কেবিনে বসলাম। আমি আর মাইশা পাশাপাশি বসলাম আর অপর পাশে বসে আছে অবনী। এরপর ওয়েটার আসলে খাবার অর্ডার করা হয়। এরপর ওয়েটার আসার আগ পর্যন্ত একটু প্রেম করে নেই। তারপর আমি মাইশার কাঁধে মাথা রাখলে মাইশা বলল, এই কি করছো? দেখো অবনীর সামনে বসে আছে। আমার তো এতক্ষণ অবনীর কথাই মনেই ছিল না। সরি কলিজা। একটু পর ওয়েটার খাবার নিয়ে চলে আসলো। এরপর আমি খাবার বাসনে নিয়ে আঙুল দিয়ে খেলা করতেছি। মাইশা আমার এই অবস্থা দেখে বলল, কি হলো, তুমি খাচ্ছ না কেন? তোমার হাতে খেতে ইচ্ছে করছে। দেখছো না সামনে অবনী বসে আছে, পরে আমার হাতে খেতে পারবে? আচ্ছা ঠিক আছে, রাতে কিন্তু তোমার হাতে ছাড়া আমি খাবার খাবো না। আচ্ছা ওকে, এখন খেয়ে নাও। আমার আর মাইশার চুপি চুপি কথা বলতে দেখে অবনী বলল, কি রে, তোরা খাবার না খেয়ে চুপি চুপি কি বলতেছিস? কিছু না তো। Não foi um ataque, mas কিছু tua না। mãe tá no hospital, না, amor. কিছু একটা তো চলছে। বাদ দে এসব, এখন খাবারটা খেয়ে নে। এরপর খাওয়া শেষ করে বিল মিটিয়ে ইতি আর অবনীকে বাড়ি ড্রপ করে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। এরপর সোজা এসে কেবিনে বসলাম। 2টা ফাইল দেখা শেষ হলে, ওকে তুমি যাও আমি আসতেছি। এরপর আমার কেবিন থেকে বের হয়ে সোজা আঙ্কেলের কেবিনে গেলাম। আঙ্কেলের কেবিনে ঢুকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি চেয়ারে বসো। ওকে আঙ্কেল। তাই আজকে তোমাকে রাতে অফিসে থাকতে হবে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, সন্ধ্যা একটা প্রজেক্ট আছে, আর ওই প্রজেক্টটা যদি আমরা পাই তাহলে আমাদের কোম্পানির 70% লাভ হবে। ওকে, প্রজেক্টটা আমরাই জিতবো, আপনি কোনো চিন্তা করিয়েন না। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় প্রজেক্ট। আমরা পাবো অনেক কঠিন একটা প্রজেক্ট। আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, আর প্রজেক্টের কাগজগুলো আমায় দেন। এই নাও। আঙ্কেল আমি তাহলে প্রজেক্টের ব্যাপারে সবকিছুর প্রস্তুতি নিতে হবে, তাই আমি আমার কেবিনে গেলাম। কোনো সমস্যা হলে বলবেন। ওকে যাও। এরপর আঙ্কেলের কেবিন থেকে বের হয়ে সোজা আমার কেবিনে চলে আসলাম। প্রজেক্টের ব্যাপারে সবকিছু প্রস্তুতি নিয়ে নিলাম। এখন শুধু প্রজেক্টটা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা। দেখতে দেখতে 8টা বেজে গেল। তারপর আমি আর আঙ্কেল কনফারেন্স রুমে চলে গেলাম। এরপর সব ক্লায়েন্ট চলে আসলো। এরপর একটা ক্লায়েন্ট বলল, জি, দারুণ প্রজেক্ট দেখাও। জি আঙ্কেল। এরপর আমি প্রজেক্টর অন করে পুরো প্রজেক্টটা দেখাতে লাগলাম। এরপর প্রজেক্টটা শেষ হলে সবাই হাততালি দিল। মিস্টার চৌধুরী, আমি আপনার প্রজেক্টটা কিনতে চাই। আমি আপনার প্রজেক্টটা কিনতে চাই। ওকে, ডিল ডান।
ওকে, ডিল ফাইনাল। এই নিন, আমার পক্ষ থেকেও ডিল ফাইনাল। এই নিন 50% আগে পরিশোধ করে দিন, বাকিটা প্রজেক্ট হাতে আসার পর। ওকে মিস্টার রায়হান, প্রজেক্টটা আগামী 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এখন আসি মিস্টার চৌধুরী। এরপর আরো কয়েকটা কোম্পানিতে আমাদের প্রজেক্টর কিনে নিল। সবাই আঙ্কেল আর আমার সাথে হাত মিলিয়ে চলে গেল। সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে, কংগ্রাচুলেশন তামিম। এটা আমার কর্তব্য আঙ্কেল। এই প্রজেক্টের জন্য আমরা 80 কোটি টাকা পেয়েছি, আরো 120 কোটি টাকা পাবো যদি কোম্পানি আমরা প্রজেক্টটা দিতে পারি। তাতে আমরা আমাদের কোম্পানি আরেকটা শেয়ার করতে পারবো। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, প্রজেক্টটা সব কোম্পানিকে আমরা দিতে পারবো। তুমি এখন বাসায় যাও। না আঙ্কেল, আপনি বাসায় যান, আজ থেকে আপনার কোম্পানি আমি সামলাবো। সত্যি তুমি সামলাবে? তাহলে খুব ভালো। আঙ্কেল আজ থেকে আমি সামলাবো, আপনি বাসায় যান, আমি একটু পর বাসায় যাব। ওকে আমি যাই তাহলে, তুমি সাবধানে এসো। Não, não precisa chamar, não. Deixa আঙ্কেল essa maluca আপনি falando সাবধানে যাবেন। sozinha. এরপর আঙ্কেল চলে গেল। পিয়ন ডাক দিয়ে কফি আনতে বললাম, কারণ রাত প্রচুর হয়েছে, যার কারণে আমার একটু একটু ঘুম আসতেছে। কিন্তু আমার ঘুমালে চলবে না, কারণ 3 দিনের মধ্যে প্রজেক্টের 8টা কপি তৈরি করতে হবে। আমাদের কাছে মাত্র 2টা কপি আছে। যেইভাবেই হোক আজকের মধ্যে আরো 2টা কপি রেডি করতে হবে। কিন্তু এত কম সময় 2টা কপি কিভাবে তৈরি করব, কি যে করি, কিভাবে যে কপি তৈরি করি। যেইভাবেই হোক কপিগুলো রেডি করতেই হবে। হঠাৎ মোবাইলটা যেন কেঁপে উঠলো। রাত 12টা বাজে, কিন্তু এত রাতে কে কল দিবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি মাইশা কল দিয়েছে। আমি কলটা রিসিভ করতেই, ও তো অন্ধ একটা মেয়ে, আমার আবার কি করবে? যখন মন চাইবে ওকে ব্যবহার করব। কিন্তু আমি তো এতটা খারাপ ছিলাম না। ওকে দেখার পর কেমন যেন ভিতরে হিংস্র পশুটা জেগে উঠেছে। সত্যি ওর মতো মেয়েই হয় না। আমারও তো গার্লফ্রেন্ড আছে, তবে ওকে দেখে এতটা কাছে টানে না। ওর সাথে কখনো এসব করি নাই, আজকে প্রথম এই মেয়ের সাথে। ওকে কালকে দেখার পর থেকে ভিতরে কেমন কেমন জানি চলছিল। মন চাইছে জানো মেয়েটার ভিতরে ঢুকে যাই। ইস কি সুন্দর মেয়ে, মাথায় এখনো আগুন জ্বলছে। হঠাৎ বাইরে কিসের জানি শব্দ হলো। দরজা খুলতেই পাশের বাসার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পারলাম। হয়তো জেনে গেছে যে ওর মেয়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছে। তবে আমার কি, আমার কাজ আমি সেরে ফেলেছি। হঠাৎ পিছন থেকে আপু বলল, কি হয়েছে রে দীপু? এইসব কান্না চিৎকার চেঁচামেচির আওয়াজ কোথা থেকে আসছে? আমি বললাম, এখন যাবি? সকালে যাই, এত রাতে যাওয়া ঠিক হবে না। আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে বোকা, বিপদ কি আর বলে আসে? কখন কার কি হয়? আপু আমার হাত ধরে বাইরে নিয়ে গেল। এখন আমার ভয় করছে যেন ধরা পড়ে না যায়। বুকের ভেতরটা মুছড়ে উঠলো। বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো লাফাতে লাগলো। কলিং বেল বাজাতেই আপুর বয়সী একটা মেয়ে দরজা খুলে দিল। আপু জিজ্ঞেস করলো, কি হয়েছে ভিতরে? মেয়েটা কান্না করতে করতে বলল, আমাদের বাড়ির ছোট মেয়েকে কে জানি আজকে রাতে ধর্ষণ করেছে। আপু বলল, রিয়াকে নাকি? মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল, আমি ভয়ে কোনো কথা বলছি না, শুধু আপুর সাথে দাঁড়িয়ে আছি আর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। আপু আমাকে নিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। উপরে গিয়ে দেখি মেয়েটার চোখ বন্ধ। এটা দেখে ভয় হতে লাগলো। ও তো আবার মরে টরে যায় নাই। মেয়েটার মা আপুকে জড়িয়ে ধরে বলল, আমার অন্ধ মেয়েটার সাথে এমনটা কিভাবে করতে পারলো? আপু বলল, রিয়ার তো আবার কিছু হয় নাই। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, না তেমন কিছু হয় নাই, তবে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হঠাৎ একটা ছেলে বলে উঠলো, ওকে আমি ছাড়বো না। আমার বোনকে যে ধর্ষণ করছে না, ওর কলেজাটা আমি বের করে নিব। আমার বাবা সেনাবাহিনীর মেজর আর আমি এই থানার ওসি। আমার বোনের সাথে নষ্টামি। ছেলেটা কান্না করতে করতে বলল, আমি ছাড়বো না ওকে। বিশ্বাস করেন ভাই, ছেলেটার কথা শুনে আমার কলেজার পানি আর নাই। দূর, কেন যে এসব করতে গেলাম? এখন আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারি, এমন অবস্থা হয়েছে আমার। হঠাৎ দেখি বিছানায় এক কোণে আমার হাতের ঘড়িটা পড়ে আছে। ওর সাথে জোর করার সময় এমন হয়েছে হয়তো। আজকে আমি শেষ। আপুকে ছেড়ে আস্তে আস্তে লুকিয়ে ঘড়িটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম। সবাই রিয়াকে নিয়ে ব্যস্ত, এই জন্য আমার উপর কারণ নজর পড়ে নাই। রিয়ার ভাই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কই নিয়ে যাচ্ছে আপু ওকে? আপু বলল, হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু কে এই কাজ করলো? এই অন্ধ একটা মেয়ের সাথে? আমি তো ওকে সামনে পেলে আমি বললাম, আপু চল না, আমার ভালো লাগছে না, ঘুমাতে হবে। আপু আমার দিকে তাকিয়ে বলল, তুই এভাবে ঘেমে যাচ্ছিস কেন? কপালে হাত দিয়ে দেখি সত্যি। আমি কথা কাটানোর জন্য বললাম, আরে আপু চল তো, আর এমনিতেই আমার আজকে গরম বেশি লাগছে। আপু বলল, তুই এমন করছিস কেন আজকে? বুঝলাম না। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। আমি আপুকে বললাম, আমি ঘুমাতে গেলাম, তুই কথা বল। এই বলে রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শরীরে পানি দিয়ে ঠান্ডা করতে লাগলাম। ঝর্ণার পানিতে যেন শরীর ঠান্ডা হতেই চাচ্ছে না। আমার জীবনটা শেষ হয়ে যাবে। কি করলাম আমি আজকে? ওর পরিবার সম্পর্কে আমার আরো আগে জানা উচিত ছিল। মানুষ বলতো না জেনে কিছুই করা উচিত না।
সারা রাত ঘুমাতে পারলাম না, সেই সাথে একটু ঘুম হলো। হঠাৎ মনে হলো আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে তাকিয়ে দেখি আপু আমাকে মেঝেতে ফেলে পা ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মেজাজ একেবারে এটা দেখে গরম হয়ে গেল। এমন বোন থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রাগের দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, এই ডাইনি, তুই সকাল সকাল আমার সাথে কি শুরু করলি? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? আপু আমার কাছে এসে বলল, কয়টা বাজে, খেয়াল আছে তোর? আমি বললাম, কয়টা আবার? হয়তো 6টা কি 7টা। আপু আমাকে ঘড়ি দেখিয়ে বলল, 10টা বাজে। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, 10টা বেজে গেল আর আমি টেরও পেলাম না? আপু বলল, তোরে সে কখন থেকে ডাকছি, তোর কোনো খবরই নাই। আমি বললাম, তাই বলে তুই আমাকে টেনে নিয়ে যাবি? আপু বলল, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, মরার মতো তো ঘুমিয়ে পড়ে থাকিস সারাক্ষণ। আমি বললাম, সব দোষ তোর। রাতে যদি আমাকে নিয়ে না যেতি তাহলে আমার ঘুম থেকে উঠতে এত লেট হতো না। আপু বলল, দেখ তোর বক বক বন্ধ কর, এখন গিয়ে রেডি হ। আমি একটু খুশি হয়ে বললাম, তোর জামাই দেখতে যাবো বুঝি? আপু লাঠিটা দেখিয়ে বলল, এটা কি তোর চিনিস ভালো করেই? আমি বললাম, তো কই যাবি? আপু বলল, হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি। আমি তুতলিয়ে বললাম, কি আপু? আপু বলল, বলছি হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি কেমন আছে ও। রাতে তো তোর জন্য চলে আসছি, ভালো করে দেখতেও পারলাম না। আপুর কথা শুনে আমার এখন প্রচুর ভয় হতে লাগলো। হাসপাতালে গেলে যদি ধরা পড়ে যাই। রিয়ার ভাই প্রচুর চালাক। রাতে যেভাবে আমার দিকে আর চোখে তাকিয়েছিল বাবা, তখনই আমার খুব ভয় হয়েছিল। আপু আমার চুলটা টান দিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন? আমি ভয়ে ভয়ে বললাম, আপু তুই যা, আমার একটু কাজ আছে। আপু বেশ কিছুটা রেগেই বলল, আমি তোরে বলছি না রেডি হতে, যা গিয়ে রেডি হ, এত কথা বলিস কেন? আমি আপুর একটা হাত ধরে বললাম, আপু আমার না একটা বন্ধুর সাথে দেখা করা লাগবে, তুই বরং ভাইয়াকে নিয়ে যা। বড় কথা হলো, যে কোনো মূল্য হলেও আমাকে এই বিপদ থেকে বাঁচতে হবে। জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। এখন মনে হচ্ছে যদি এই বিপদ থেকে বাঁচতে না পারি জীবনটাই বরবাদ হয়ে যাবে। একটু খুশি এই যে রিপোর্টের ফাইলটা এখানে আছে, আপনি দেখে ম্যানেজ করেন। আমি অপারেশনের ব্যবস্থা করছি। ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে এসে নক করলাম। হয়েছে আপনাদের? আসেন। আমি গিয়ে বসে পেপারগুলো দেখে নিলাম। রক্তের গ্রুপ বি পজিটিভ। আরে আমারও তো বি পজিটিভ। Ué, por que que o bolo tá কিসের assim? পেপার এইগুলো? আন্টি রক্তের প্রয়োজন, বি পজিটিভ। আমার তো এ পজিটিভ। এখন রক্ত কই থেকে পাবো এত রাতে? আমি আছি তো, চিন্তা করবেন না। ডক্টর, রক্ত ম্যানেজ হয়ে গেছে। আমার রক্তে বি পজিটিভ। নেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা আপনি কেবিনে যান, আমি আসতেছি। কেবিনে এসে বসলাম। রক্ত জোগাড় হয়নি? হয়েছে। একটু পর ডক্টর নিয়ে আসবেন। আচ্ছা, আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? নিশ্চয়ই কোনো চিন্তা আছে আপনার মনে। Mereceu, se fosse eu faria pior. আছে। Agora vai embora বললাম না, daqui, mãe. চাঁদের Por গায়ে দাগ favor. লাগাতে নেই। আমি চাঁদ খুব ভালোবাসি। চাই না আপনি আবারও কোথাও অর্থের জন্য দাগ লাগাতে চান। এর মাঝে ডক্টর আর নার্স কেবিনে ঢুকতে দেখে নাবিলে কিছু বলতে সেও বলতে পারলো না। আপনি শুয়ে পড়ুন আর হাত শক্ত করুন। ঠিক আছে বলে শুয়ে পড়লাম। রক্ত নেওয়া হচ্ছে। নাবিলা আকস্মিক ঘটনায় সেজন্য আকাশ থেকে পড়লো। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবিনি এমন কিছু হতে পারে। অন্যদিকে নাবিলা ভাবছে, এই লোকটা আমাদের জন্য এত কিছু করছে কেন? কি চাই? খারাপ লোক হলে কেমন কাজ করতো? নাকি আমিও নাকি নিয়ে ভুল চিন্তা ভাবনা করছি? যে পুরুষ আমার সবকিছু পেয়েও আমার কিছুই করলো না, উল্টো আমাদের বিপদে এগিয়ে আসলো। ছি ছি, ভদ্রলোক না হলে আমি অন্য সব 8-10টা মেয়ের মতো বেশি হয়ে যেতাম। এইসব ভাবনা ছেদ করতে আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না নাবিলা, আমি সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। আন্টিকে একটু পর স্যালাইন এবং রক্ত দেবে। আপনার ওনার সাথে থাকেন। আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ছি ছি, আন্টি তো কোনো ছেলে নেই। ওনার ছেলে থাকলে তো সেও এটাও করতো। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আপনার কাছে তো নাম্বারই আছে, কল দিন। কিন্তু আমার মোবাইলে যে চার্জ নেই, বন্ধ হয়ে আছে সেই সন্ধ্যার পর থেকে। আচ্ছা এই কার্ডটা রাখুন, এখানে নাম্বার আছে, রিসেপশন থেকে কল দিন। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আর আন্টিকে স্যালাইন দেওয়া হলে আপনি একটু ঘুমিয়ে নেন। আপনি সাবধানে যাইয়েন। আল্লাহ হাফেজ। বাই। হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম। মেয়েটার প্রতি মায়ের যেন ক্রমশই বেড়ে চলেছে। ভাবতে ভাবতে বাংলোতে না গিয়ে বাসায় আসলাম। রাত পেরিয়ে ভোর হতে চলল। মোবাইলে দেখলাম 3:58। বাসায় ঢুকতে দেখি দরজার ভিতর থেকে লাগানো। আমি কলিং বেল চাপতে কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতে দেখি আব্বাও দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলেই উপরে উঠতে যাবো তখনই কয়টা বাজে এখন? মা বাবাকে থামিয়ে দিল, আর কিছু বলতে দিল না। তুমি চুপ থাকো, তোমার জন্য কিছু বলতে না বলতেই এখন সে কি করছে তা তুমি জানো? আসলে বাবা, আমি হসপিটালে গিয়েছিলাম, একটা ইমার্জেন্সি রোগী। Eu vou থাক আর embora. বলতে হবে না, আমাকে বাংলোর দারোয়ান সব বলেছে। সত্যি বাবা, আমি হসপিটালে ছিলাম এতক্ষণ। এই দেখুন ব্লাড ডোনেট করার রিসিপ্ট।
হ্যাঁ ঠিক আছে, ঘরে যাও, আর যেন এইসব না শুনি। আর দারোয়ান